আজ বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার সোজা সাপটা কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আর জনসেবার নামে জোর জুলুম, এই দুটোই কি সমর্থনযোগ্য? নমস্কার, আমি তপজা। মাধ্যম ইউটিউব পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের বিষয় ওয়াকফ সম্পত্তি এবং তার নেপথ্যে থাকা কেলেঙ্কারি। কি সেই ওয়াকফ সম্পত্তি? সহজ কথায় বলতে গেলে বলতে হয়, ওয়াকফ সম্পত্তি মানে সেই স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া হয়। সেই সম্পত্তি চ্যারিটি বা সেবার কাজে ব্যবহৃত হয়, কোট আনকোট সেবার কাজে ব্যবহৃত হয়। এই সম্পত্তি কখনো হস্তান্তর কিন্তু করা যায় না। কিন্তু এই অধিকার কিভাবে পেল তা বুঝতে ইতিহাসের পাতা একটু উল্টাতে হবে। 1954 সাল, সেই সময় ওয়াকফ আইন আনেন জওহরলাল নেহরু। কেন? আসলে পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে এসেছিল, পাকিস্তানে তাদের সম্পত্তি মুসলমান এবং পাকিস্তান সরকারের দখলে ছিল। কিন্তু ভারত সরকার ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলমানদের জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেয়। এরপর 1954 সালে ওয়াকফ বোর্ড আইন প্রণীত হয়। কিন্তু 1995 সালে ওয়াকফ বোর্ড আইন পরিবর্তন করে ওয়াকফ বোর্ডকে জমি অধিগ্রহণের সীমাহীন অধিকার দিয়ে দেওয়া হয়। এর ঠিক পরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তরতরিয়ে বাড়তে থাকে। আপনারা কি জানেন, এই জনসেবার দোহাই দিয়েই দিনের পর দিন জনসেবার নামে জোর জুলুম চলছে। রাষ্ট্রীয় সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হচ্ছে। মন্দির, পুরসভা ইত্যাদি বিভিন্ন জায়গাকে ওয়াকফ তকমা দেওয়া হচ্ছে। জানলে অবাক হবেন, সেনাবাহিনী ও রেলওয়ের পর বেশিরভাগ জমি ওয়াকফ বোর্ডের কাছে। ভারতের ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য অনুসারে বর্তমানে ওয়াকফ বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ 8,54,509টি। এছাড়াও রয়েছে 8 লাখ একরের বেশি জমি। কিভাবে বাড়ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ? আমি খুব বেশি কিছু বলবো না, আপনাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরবো, তারপর বিচার করার দায়িত্ব আপনাদেরই। 2005 সাল, তাজমহলকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়। এরপর সেই সম্পত্তি আবার ফিরে পেতে কার্যত কালঘাম ছুটে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। শুধু কি তাই, ভারতবর্ষে একাধিক এরকম মন্দির রয়েছে যাকে রীতিমতো নিজের বলে দাবি করেন ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা। এই কালো আইনের কারণে এ পর্যন্ত দেশে হিন্দুদের হাজার হাজার একর জমি কেড়ে নেওয়া হয়েছে। সম্প্রতি তামিলনাড়ু ওয়াকফ বোর্ড তামিলনাড়ুর 6টি গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে আবার একটি 1500 বছরের পুরনো হিন্দু মন্দির রয়েছে। 1500 বছরের পুরনো একটি হিন্দু মন্দির কিভাবে ওয়াকফ সম্পত্তি হতে পারে? ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ওয়াকফ আইনের মতো ধর্মীয় আইন কিভাবে প্রযোজ্য হয়েছে জানেন? আসছি সে বিষয়ে। তার আগে আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু, খ্রিস্টান ও শিখদের জন্য কেন এমন কোনো আইন নেই? শুধু মুসলমানদের জন্য কেন? শুনতে আশ্চর্য লাগে যে একটি ধর্মনিরপেক্ষ দেশে এ ধরনের আইন রয়েছে, যেখানে কোনো মুসলিম দেশে এ ধরনের কাজই হয় না। তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইরাকের মতো মুসলিম দেশগুলোতে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ আইন কিন্তু নেই, ভারতে আছে। যদিও সেটা মেনে নিই, একটা ধর্মীয় ট্রাস্ট যার লক্ষ্য শুধুই জনসেবা করা, তাদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, তাও আবার জবরদখল করে। আপনারা বলতেই পারেন এর ভিত্তি কি, সবটাই রটনা, আরো অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, যা রটে তার কিছু তো বটে। ওয়াকফ অ্যাক্টের 40 ধারায় বলা হয়েছে যে ওয়াকফ বোর্ড যখন কোনো ব্যক্তির জমির উপর দাবি করে, তখন জমির উপর দাবি প্রমাণ করার দায়িত্ব ওয়াকফ বোর্ডের নয়, তবে জমির প্রকৃত মালিককে প্রমাণ করতে হবে। তার জমির মালিকানা তাদের কাছে প্রমাণ করতে হবে। অর্থাৎ ওয়াকফ বোর্ড যদি কোনো একটি জমি দাবি করে, তাহলে বুঝবেন ওয়াকফ বোর্ড সেই জমির মালিক হয়ে গিয়েছে। ভাবতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকার এর পরিবর্তন কেন চাইছে? বেসিক্যালি
ওয়াকফ সম্পত্তি দখলদারিতে হ্রাস টানতে চাইছে ভারত সরকার। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ কমিটি বাধ্যতামূলক ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন করা যায়। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট কালেক্টরের সিদ্ধান্তই হবে চরম সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন ওই জমির রেভিনিউ রেকর্ডে। তারপর তা যাবে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ না করা পর্যন্ত ওয়াকফ প্রপার্টি গণ্য করা যাবে না। এই বিষয়ে ওয়াকফ কমিটির কোনো বিতর্ক থাকলে তারা হাইকোর্টে যেতে পারেন। যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ। নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা। পুরো বিষয়টা খুব কঠিন হয়ে গেল কি? সহজ করে দিচ্ছি। সহজ কথায় বলতে গেলে ওয়াকফ বোর্ডকে গরিব ও মুসলিম মহিলাদের উপকারের জন্যই তৈরি করতে চাইছে ভারত সরকার। 1995 সালে সংশোধনী এনে সব ক্ষমতা তুলে দেওয়া হয় ওয়াকফ বোর্ডের হাতে। তারপর থেকেই প্রশ্নের মুখে বোর্ডের একচ্ছত্র অধিকার। নতুন বিলে পুরনো আইনটিতে 44টি সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এবার নয়া আইনের সময়। নয়া আইনের লক্ষ্য কি? নয়া আইনের লক্ষ্য হচ্ছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা। ওয়াকফ সম্পত্তিতে স্বচ্ছতা আনতে নানা সময় নানান রকম দাবি জানিয়েছিলেন গরিব মুসলমান মহিলারা। সাধারণ মুসলমান মহিলারাও কিন্তু স্বচ্ছতার দাবি জানিয়েছিলেন। আর ঠিক সেই কারণেই ওয়াকফ বোর্ডে 2 মহিলা সদস্যের প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে নয়া সংশোধনীতে। এছাড়াও ক্যাগ নিযুক্ত অডিটর বা নিরীক্ষককে দিয়ে যে কোনো ওয়াকফ সম্পত্তির নিরীক্ষার নির্দেশ দেওয়ার ক্ষমতা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন এই বিলে। সংশোধনী আইন অনুযায়ী নতুন করে যে কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ তৈরি হবে, তার চেয়ারম্যান হবেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। পরিষদে 2 জন অমুসলিম সদস্য থাকবেন, 2 জন মহিলা সদস্যও থাকবেন। রাজ্যগুলিতে যে ওয়াকফ বোর্ড হবে তা শিয়া ওয়াকফ বোর্ড হলে তাতে সব সদস্যই হবেন শিয়া সম্প্রদায়ের। ওদিকে সুন্নি ওয়াকফ বোর্ড গঠিত হলে তাতে সকলেই হবেন সুন্নি সম্প্রদায়ের মানুষজন। ভারত সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিয়া আলেম মাওলানা ইয়াসুফ আব্বাস। তার মতে এই সিদ্ধান্ত ওয়াকফের নিয়মে স্বচ্ছতা আনবে এবং এর ফলে জাতীয় সম্পত্তির আয় বাড়বে। শুধু কি তাই, ওয়াকফ কেলেঙ্কারি রুখতে এবার ভারত সরকারের এই মাস্টার প্ল্যানকে স্বাগত জানিয়েছেন উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের সদস্য ইউনুস খান। AISCC আজমিরের সদস্য সৈয়দ নাসিরউদ্দিন চিশতি। তাই বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক। এই বিল আসলে যে মুসলমান এবং সংখ্যালঘুদের আখেরে লাভ, সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি। আসলে কি জানেন তো, ভোট বড় দায়। দেশভাগের পর মুসলিম ভোট সুনিশ্চিত করতেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা বুঝতে কারোরই কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। তবু যদি ওয়াকফ আইন সংশোধন নিয়ে আপনাদের অন্য কোনো অভিমত থেকে থাকে, তাহলে জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন মাধ্যম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।